এর পরবর্তী 2-4 জনও কিন্তু হত্যার শিকার হয়েছে, কিন্তু সর্বশেষ যেটি সবচাইতে বেশি মানুষের মধ্যে বেদনা এবং ক্ষত সৃষ্টি করেছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যিনি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন সাবেক নেতাকে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই দুটি হত্যাকাণ্ড ছাড়াও আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রনেতাকে, যার পা পঙ্গু, তাকেও কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে শিক্ষাঙ্গনে যে মব জাস্টিসের একটা বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অবস্থাটাকে আপনি কীভাবে দেখবেন? প্রথম কথা হলো যে আপনি যদি একটা সভ্য রাষ্ট্র হিসেবে, সভ্য জাতি হিসেবে নিজেকে পরিচিতি দিতে চান, তাহলে আপনাকে এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে। এবং এই সরকারের পলিসির ভিতরে এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে ধরে সবাই কিন্তু একটাই কথা, যে মব জাস্টিসের পক্ষে কেউ না। এবং মব জাস্টিসটা হলো আপনার কোথায়, এটা চলে জঙ্গলে। তা আমরা তো জঙ্গলে নাই, আমরা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভিতরে আছি। হ্যাঁ, ঠিক আছে, এখানে ফ্যাসিজম ছিল, এখানে বিভিন্ন ধরনের ঝামেলা ছিল, পলিটিক্যাল আনরেস্ট ছিল, কিন্তু আপনি এক ধরনের ফ্যাসিজম থেকে বের হয়ে তো আরেক ধরনের ফ্যাসিজমের দিকে যেতে পারেন না। রাষ্ট্র তো এটা, রাষ্ট্রর যে কাঠামো, যে নেশন স্টেট তৈরি করা, আমরা তো নেশন স্টেট তৈরি করতে পারি নাই গত 52-53 বছরও এটাকে একটা জাতিরাষ্ট্র হিসেবে তৈরি করতে পারি নাই। নেশন ওয়াজ ডিভাইডেড লাইক এনিথিং। সাংঘাতিক রকমভাবে নেশন ডিভাইডেড ছিল বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের। সোশিওলজিক্যালি এবং অ্যানথ্রোপোলজিক্যালি বলতে গেলে দেখা যাবে যে এটা বিরাট কারণ। এই ডিভিশনটা শিক্ষাক্ষেত্রের ভিতরে রয়ে গেছে, এবং ডিভিশনটা শিক্ষাক্ষেত্রের ভিতরে রয়ে যাওয়াতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা এখনও রয়ে গেছেন, যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তাদের ভিতরে এক ধরনের ট্রমা সিচুয়েশন তাদের ভিতরে আছে, এবং সেই জায়গাগুলোতে কাউন্সিলিং দরকার ছিল, কিন্তু কাউন্সিলিং তো হয় নাই। তো এটা গেল একটা দিক, যে আমাদের শিক্ষকদের এবং ছাত্রদের তাদের একটা কাউন্সিলিং দরকার ছিল, যে একটা ট্রমার ভিতরে পড়ে গেছে সারা দেশ, যে এইরকম হত্যাকাণ্ড, প্রায় 1000-এর মতো বাচ্চাদেরকে গুলি করে হত্যা, ছাত্র জনতার হত্যা, প্রায় 10-15 হাজার লোক আপনার এই যে হসপিটালে ভর্তি এবং বিভিন্নভাবে আহত, এই জায়গাটা থেকে। এখন এর ভিতরে যে দুটো একটা কেস যেটা দেখা যাচ্ছে আপনার মব জাস্টিসের নামে যে জিনিসগুলো, এটা কোনোভাবেই কাম্য নয়, এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এগুলো অ্যালাউ করব না। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রজ্ঞাপন দিয়ে বলেছি যে কোনো শিক্ষককে টেনে চেয়ার থেকে নামানো যাবে না, সে যেই হোক। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগটা আপনি আমাদের কাছে নিয়ে আসেন, আমরা সেখানে তদন্ত কমিটি করব, একটা আইনি কাঠামোর ভিতরে আমরা বিষয়টাকে মোকাবেলা করার চেষ্টা করব। কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেটা দেখবে। আমরা তো একটা স্বাধীন দেশ, এখানে তো ফাংশন করছে সিস্টেম, কিন্তু ফাংশন করছে না যে তারা ফাংশন করছে। আইন আদালত আছে, সেভাবে যেতে হবে। কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও আপনার গভর্নিং বডি আছে, সেই গভর্নিং বডি সেগুলো দেখবে এবং আমাদের কাছে আসার জন্য। কিন্তু আপনি একজন শিক্ষককে চেয়ার থেকে টেনে নামাবেন শুধুমাত্র রাজনৈতিক কারণেই যে টেনে নামাচ্ছে অনেক জায়গাতে, তা না। অনেক সময় শিক্ষকদের ভিতরে বিভিন্ন ধরনের গ্রুপিং আমরা দেখতে পাচ্ছি। এক একটা কলেজে 5টা-7টা শিক্ষক গ্রুপিং হয়ে, ছাত্রদের ভিতরে গ্রুপিং, বিভিন্ন কারণে। এবং এর ভিতরে কারণগুলোর ভিতরে প্রধানত ফাইন্যান্সিয়াল, রাজনীতির থেকে অনেক ঊর্ধ্বে হলো ফাইন্যান্সিয়াল। আমরা সেই বিশ্লেষণ হবে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাকে ধরি, এখন তো বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে যে এখন সবাই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে। এখনো একটু মনে রাখতে হবে যে আমরা এমন একটা জায়গা থেকে বের হয়ে আসছি, যে জায়গাটাতে 15-20 বছর মানুষ শ্বাস নিতে পারতো না। সেই জায়গাটা থেকে বের হয়ে আসার পরে আমরা যে ধরনের চিন্তাভাবনা ছিল যে আমাদের এখানে কি হতে পারে, সেই তুলনায় কিন্তু সবারই কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে এখানে কিন্তু আরও সামাজিকভাবে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হবে, এবং সামাজিকভাবে আরও বড় ধরনের অনেক কিছু ঘটনা ঘটতে পারে। সেগুলো কিন্তু ঘটে নাই। এবং বাঙালি জাতি হিসেবে যে এই যে সোশ্যাল সলিডারিটি এবং সোশ্যাল নেটওয়ার্ক, যেটা ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল বলি, সামাজিক পুঁজি, এটা অনেক বেশি এই দেশে আমার কাছে মনে হয়। বেসিক্যালি বাঙালি কিন্তু একটা ভালো নরগোষ্ঠী আমার কাছে মনে হচ্ছে। কারণ এরকম একটা সিচুয়েশনে পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি থাকতেন, যে 72 ঘন্টা পুলিশ নাই, রাষ্ট্রের কি নাই, প্রতিনিধি নাই, তাহলে সেখানে যে কি অবস্থা হতে পারতো, এটা কল্পনার বাইরে। এরকম একটা অবস্থার ভিতরে আমাদের ছেলেরাই কিন্তু রাস্তাঘাট পাহারা দিয়েছে, ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করেছে, আমাদের সকল বিভিন্ন ধরনের ডাকাত আসবে, এই আসবে, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত এরাই কিন্তু পাহারা দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কিন্তু মনে রাখতে হবে, একদলীয় এক ধরনের চিন্তাভাবনার লোকজন সেখানে থাকাতে
ছেলে মেয়েদের ভিতর যে এক ধরনের সাইকোলজিক্যাল যে এক ধরনের পাওয়ার, দ্য ওয়ে দে আর এম্পাওয়ার্ড, সেই এম্পাওয়ারমেন্টের জায়গাটাতে তারা তো সাংঘাতিকভাবে ক্ষমতায়িত, সেই এম্পাওয়ারমেন্টের জায়গাটাতে পরিবর্তনটা একটু সময় লাগবে। আপনি এরকম বলছেন যে ঘটনাটা নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ এখনো হয়নি, নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ এত তাড়াতাড়ি আশা করাটা ঠিক আরো হবে সময় না। লাগবে। আরেকটু সময় লাগবে। তার তবে মানে জি খুব লার্জ স্কেলে যে হচ্ছে সেরকম না, একটা ঘটনাও যাতে না ঘটে সেটাই আমরা আশা করি।